বেশ, শুরু করছি। আচ্ছা, আগের দিন আমরা সারফেস টেনশন নিয়ে আলোচনা করেছিলাম। সারফেস টেনশন নিয়ে কারোর প্রশ্ন থাকলে এই বেলা করে নাও আগে। সারফেস টেনশন নিয়ে কারোর প্রশ্ন আছে? সারফেস টেনশন নিয়ে কারোর প্রশ্ন নেই তাহলে? হ্যাঁ না অন্তত কেউ বলো, মানে প্রশ্ন থাকলে অন্তত বলো হ্যাঁ আছে। না স্যার। হ্যাঁ বে- স্যার। বেশ, আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি নিয়ে একটু আলোচনা করবো আজকে। বাংলায় বলা হয় সান্দ্রতা। আমরা এই ভিসকোসিটি বা সান্দ্রতা এই জিনিসটাকে ফ্রিকশনের সঙ্গে অনেক সময় গুলিয়ে ফেলি। একটা উদাহরণ দিচ্ছি। ফ্রিকশন তোমরা ক্লাস 8-এ পড়েছো, সেটা সারফেসের উপর ডিপেন্ড করে না, সারফেস এরিয়া অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ কতটা পৃষ্ঠতল আরেকটা পৃষ্ঠতলের সঙ্গে ঠেকে আছে সেই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করে না। কি না, এই তোমার ফ্রিকশন। এবং দেখেছো একটা ইট শুইয়ে রাখলে যা তার ফ্রিকশন দেখা দেয়, সেটাকে দাঁড় করিয়ে রাখলেও সে একই ফ্রিকশন দেখা দেয়। কিন্তু সান্দ্রতার ব্যাপারটা একটু অন্যরকম। একটা উদাহরণ দিয়ে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে। ধরো একটা থালার উপর তুমি 2 ফোঁটা সর্ষের তেল ফেলেছো, একই জায়গায় 2 ফোঁটা পড়েছে সর্ষের তেল। এবার থালাটাকে কাত করেছো, হেলিয়েছো। এবার হেলানোর সঙ্গে সঙ্গে সর্ষের তেলের ফোঁড়াটা গড়াতে শুরু করবে। খুব দ্রুত গড়াবে না, সর্ষের তেলের একটা চটচটে আঠালো ভাব আছে, ফলে ধীরে ধীরে সর্ষের তেলটা গড়াবে। এবার ওই 2 ফোঁটা সর্ষের তেলকে আমি যদি আঙুলে করে থালার বেশ খানিকটা অংশে মাখিয়ে দিই, তাহলে আর সর্ষের তেলটা গড়াবে কি? না স্যার। গড়াবে না। তা সুতরাং একটা জিনিস বুঝতে পারছি, যেটা যে ক্ষেত্রফল বাড়ালে সর্ষের তেলের মোশনটা বন্ধ হয়ে যাচ্ছে বা স্থগিত হয়ে যাচ্ছে। তা আমরা তার মানে বুঝতে পারছি যে এই যে বলটা, যে বাধা বলটা, এই বাধা বলটা ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, কিন্তু ঘর্ষণ বা ফ্রিকশন কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করতো না। ক্লাস 8-এ পড়ে এসছিলাম। তা আমরা প্রথমে একটা জেনারেল থিওরি একটুখানি ক্যালকুলেশন করে দেখব। বুঝতে না পারলে প্রশ্ন করবে, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বে। তা আমাদের যেটা প্রথম যে জায়গাটা বুঝবো আমরা, ভিসকোসিটি বা তোমার বাংলায় বলা হয় সান্দ্রতা। আচ্ছা, এই ভিসকোসিটি বোঝার জন্যে প্রথমে আমরা একটা জিনিস কল্পনা করবো। সেটা আসলে এই ভিসকোসিটিকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে লিকুইড ফ্রিকশন। লিকুইড ফ্রিকশন বা ফ্লুইড ফ্রিকশন, অর্থাৎ তরলের ঘর্ষণ বা প্রবাহীর ঘর্ষণ। তরল বা গ্যাস, এদেরকেই তো প্রবাহী বলা হয়। তোমরা মনে করো তরল দিয়েই আমাদের বুঝতে ব্যাপারটা সুবিধা হবে, আমরা তরল নিয়েই ভাবি। ধরা যাক একটা কোনো নল দিয়ে বলবো না, নলের থেকে ভালো বোঝা যাবে যদি নর্দমা দিয়ে জল যাচ্ছে, এই ঘটনাটাকে কল্পনা করি। নর্দমা দিয়ে জল যাচ্ছে, নর্দমা দিয়ে যখন জল যায়, খুব ভালো করে যদি খেয়াল করো,
দেখবেন নর্দমার জলের উপরের লেয়ারে যদি কোনো কাগজের টুকরো বা ইত্যাদি কাগজ কুঁচো পড়ে থাকে, ভাসতে থাকে, সেগুলো কিন্তু অনেক দ্রুত বেগে জলের সঙ্গে যায়। অথচ একদম নর্দমার সারফেস, অর্থাৎ তলদেশ যেটা, সেই তলদেশে যে বালির টুকরো বা ইত্যাদি নোংরা পড়ে আছে, সেইগুলো কিন্তু অত স্পিডে এগোয় না। এবং এটা তোমাদের আর একটা উদাহরণ নিয়েও ভাবতে পারো, যে জল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে যায়, তখন সেইটাকে যদি আমরা বেশ কিছু কাল্পনিক লেয়ারে সমস্ত জলটাকে যদি ভেঙে নিই, তাহলে দেখা যাবে সর্বোচ্চ স্তরের বেগ সবচেয়ে বেশি আর সবচেয়ে নিচের স্তরের বেগ সবচেয়ে কম। অর্থাৎ দ্য ভেলোসিটি অফ দ্য টপমোস্ট লেয়ার ইজ ম্যাক্সিমাম অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য বটমমোস্ট লেয়ার ইজ মিনিমাম। এবং থিওরিটিক্যালি যে লেয়ারটা একদম তরল পদার্থ মানে একটা কন্টেনার থাকবে, যে যে লেয়ারটা একদম কন্টেনারের মধ্যে মানে গায়ে লেগে আছে, সেই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে একদম জিরো। আমরা যদি একটা পাইপের কথা ভাবি, পাইপের ক্রস সেকশন কেমন হয়, পাইপের প্রস্থচ্ছেদ কেমন হয়, সার্কুলার। তাহলে এখানে আমরা পাইপের মধ্যে দিয়ে ধরো জল যাচ্ছে, সেই পাইপের মধ্যে দিয়ে যাওয়া জলটাকে যদি অনেকগুলো কাল্পনিক স্তরে ভেঙে নিতে পারি, দেখা যাবে পাইপের ঠিক মাঝখান দিয়ে যে জলের স্তরটা প্রবাহিত হচ্ছে তার বেগ সবচেয়ে বেশি, এবং পাইপের ধার বরাবর অর্থাৎ পাইপের গা বরাবর যে জলের স্তরটা যাচ্ছে তার বেগ সবচেয়ে কম। এই ঘটনাটা আমরা একটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি। দুটো ঘটনাই, প্রথম ঘটনাটা এবং দ্বিতীয় ঘটনাটা, অর্থাৎ নর্দমার ঘটনাটা এবং পাইপ লাইনের ঘটনাটা। দেখো এবার আচ্ছা, এটা হচ্ছে ওই নদীর মধ্যে বা নর্দমার মধ্যে যে ঘটনাটা ঘটে। নর্দমা নদীর মধ্যে বেসিক ফারাক হচ্ছে নর্দমাটা মানুষের তৈরি, নদীটা প্রকৃতির তৈরি। তো ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে আমরা আমার জলের প্রবাহ এপাশ থেকে এপাশে হচ্ছে। এই অবস্থায় সবচেয়ে উপরে এই যে তীর চিহ্নগুলো দেখো, এক একটা তীর চিহ্নের এক এক রকম লেন্থ। এই যে এঁকেছি, এই তীর চিহ্নগুলো কি বোঝাচ্ছে না ভেলোসিটি ভেক্টরকে বোঝাচ্ছে, অর্থাৎ বেগ ভেক্টর রাশি। তো আমরা ভেক্টর রাশিকে সূচিত করি কিভাবে, ভেক্টর রাশির যেটা অভিমুখ, সেই ভেক্টর রাশির অভিমুখটাকে আমরা যেদিকে আমার প্রবাহ সেই অভিমুখের সঙ্গে মিলিয়ে রেখেছি। আর যে স্তরের বেগ যত বেশি, ভেলোসিটি ভেক্টরটাও তত লম্বা। ভেক্টর রাশি আঁকার সময় আমরা এটাই মাথায় রাখি যে তোমার ভেক্টরের দৈর্ঘ্যটা, ভেক্টরের লেন্থটা, যে রাশিটার মান যত বড়, ভেক্টরের লেন্থটাও তত বড়। তাহলে আমাদের এই উপরের স্তরে যে কথাটা আলোচনা করলাম এতক্ষণ, নদীর ক্ষেত্রে বলে লিখে রাখি, নদীর ক্ষেত্রে জলস্তরের প্রবাহ ফ্লো অফ water layers in a river.
এটা তো গেল রিভারের জন্য। এইবার যদি নল বা পাইপের ক্ষেত্রে আমরা কল্পনা করি, ব্যাপারটা কিরকম দাঁড়ায় একটুখানি ভাবি। এই ধরো নল, এখানে এতগুলো লেয়ার আঁকা মুশকিল, বিশেষ করে আমি তো মার্কারে আঁকছি, আমার পক্ষে আরো বেশি মুশকিল। শেষেরটা তোমরা আঁকো, আমার পক্ষে বোর্ডে আঁকা খুব মুশকিল। Excellent. অর্থাৎ এই স্তরের বেগ সবচেয়ে বেশি। দেখো প্রত্যেকটা স্তরের সঙ্গে প্রত্যেকটা স্তর সমকক্ষীয়
নলের মতো, অর্থাৎ একটা নলের মধ্যে যেন আর একটা নল ভরা আছে, তার মধ্যে এই মাঝের একদম সরু যে নলটা, এইটাতে যখন পাইপের মধ্যে দিয়ে জলের ফ্লো হচ্ছে, এখানেও সেই জলের ফ্লোর ডিরেকশন কিন্তু এদিকেই। এইবার যখন জলের ফ্লো হচ্ছে, তাহলে মাঝের লেয়ারটার বেগ সবচেয়ে বেশি হবে, তারপরে একে জ্যাকেট করে যে লেয়ারটা উপস্থিত আছে তার স্পিডটা একটু কম হবে, তাই জন্য সেটার দৈর্ঘ্যটা এই ধারেরটার থেকে একটু কম। আর তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয়, আমরা একটা কাজ করতে পারি অবশ্য, সেটা হচ্ছে এই দাগগুলো মুছে দিতে পারি। এই দাগগুলো মুছে দিলে একটু ব্যাপারটা পরিষ্কার দেখতে লাগতে পারে। এটা আঁকতে পারেনি তখন, এরকম টাইপের হবে। এরপরে আরেকটা লেয়ার থাকবে, সেটা আরো আরো ধারে। এটাও মুছে দিই। এই অর্থাৎ তার মানে এই লেয়ারের স্পিড সবচেয়ে জলের বেশি, তারপরে একে জ্যাকেট করে যে লেয়ারটা যাচ্ছে, অর্থাৎ এই ধরো লেয়ার, একে জ্যাকেট করে আর একটা লেয়ার যাচ্ছে, তার স্পিড আরেকটু বেশি, তার স্পিড আরেকটু কম। এই এই লেয়ারটাকে জ্যাকেট করে আর একটা লেয়ার যাচ্ছে, তার স্পিড আরেকটু কম। এবং যত তোমার নলের ধার বরাবর চলে আসছো, তত স্পিড কমে যাচ্ছে। তা এই ঘটনাটাকে বলা হয় ভিসকোসিটি। এবং দেখতে পাচ্ছ যে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তন ঘটছে। প্রথম ছবিটায় ফিরে এসো। প্রথম ছবিটায় দেখো, আমি তোমার এখানে ধরো বেগ হচ্ছে ভি, তারপরে একটু বেগ কমে গেল, তারপরে আরও বেগ কমে গেল। অর্থাৎ উপর থেকে যদি দূরত্ব মাপি বা গভীরতা মাপি, এক্ষেত্রে ডেপথ যদি মাপি, তাহলে যত উপর থেকে নিচে আসবো দেখবো কি কমে যাচ্ছে না, বেগ কমে যাচ্ছে। তাহলে দূরত্বের সঙ্গে বেগের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় বেগের নতি। ঘটনা বলবো না, যে প্যারামিটার দিয়ে এই চেঞ্জটা মাপা হয়, যে মাপকাঠি দিয়ে এই পরিবর্তনটা মাপা হয়, তাকে বলা হয় বেগের নতি। ইংরেজিতে বলা হয় গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ ডিস্টেন্স। সোজা কথায় ডিস্টেন্স পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কতটা বেগের পরিবর্তন হচ্ছে সেইটা। তা আমরা এইটা করবার জন্য একটা কাজ করব, এই ডান দিকের ছবিটা মুছে দিচ্ছি, বাঁ দিকের ছবিটা আমার লাগবে কাজে। এই লেখাটাও মুছে দিলাম। ধরা যাক আমরা এক কাজ করি, আমরা যে কোনো একটা লেয়ার, সেই লেয়ারের বেগ মনে করি ভি, তার উপরের লেয়ারের বেগটা একটু বেড়েছে, একটু বেশি। সেই বেশিটা কত বেশি না, ডেল্টা ভি পরিমাণ বেশি। এটা লিখলাম ডেল্টা ভি, ডেল্টা ইন্টু ভি নয় কিন্তু, এটা ডেল্টা ভি মানে খুব সামান্য বেগের পরিবর্তন হচ্ছে, তো সামান্য বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে এই বেগের পরিবর্তনটা শুধু ভি না দিয়ে ডেল্টা ভি দিয়ে লেখা হয়। আর এই দুটো লেয়ারের মধ্যে গ্যাপ কতটা
অর্থাৎ একটা লেয়ারের যা থিকনেস সেটাই গ্যাপ। কারণ আমি যদি এই ভিটাই তলায় মেপে থাকি, সেখান থেকে এই লাইনটার ডিস্টেন্সটা মনে করো মনে ভাবো ডেল্টা এক্স। ডেল্টা এক্স হচ্ছে একটা খুব ক্ষুদ্র দূরত্ব, ডেল্টা ইন্টু এক্স নয়, ডেল্টা এক্স ইটসেলফ সিম্বলাইজেস এ ভেরি স্মল ডিস্টেন্স। তো আমরা এবার ইউনিটারি মেথড চালাবো। এরকম না, চেঞ্জ অফ ভেলোসিটি for height delta x equal to delta v। আমার এখানে বেগের পরিবর্তন কতটা হয়েছে, চেঞ্জ অফ ভেলোসিটি কতটা হয়েছে, যারা বাংলায় লিখছো তাদের বলি বেগের পরিবর্তন লেখো। বেগের পরিবর্তন কতটা হয়েছে না, উপরের লেয়ারে v প্লাস ডেল্টা v আর তলার লেয়ারে v। তাহলে বেগের পরিবর্তন বার করতে গেলে আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ বেশিটা থেকে কমটাকে বিয়োগ করে দেবো, তাহলে মাইনাস বি, তার মানে শুধু ডেল্টা ভি। এটাই হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি ফর হাইট ডেল্টা এক্স, এইটুকু হাইটের পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন, ডেল্টা এক্স পরিমাণ উচ্চতার জন্য বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে এবার চেঞ্জ অফ ভেলোসিটি ফর হাইট 1 একক ডেল ভি ডেল এক্স। এই ডেল ভি ডেল এক্স ফ্যাক্টরটাকেই বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা বেগের নতিমাত্রা। বেশ বেশ, আমরা আবার ফিরে আসি। আচ্ছা, এই অবধি কারোর সমস্যা আছে যতদূর আলোচনা করেছিলাম? না স্যার। বেশ, এরপরে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে এই বাধা বলটা না, এই যে ধরো একটা লেয়ারের থেকে আরেকটা লেয়ারে বেগ কম, তাহলে একটা বাধা বল কাজ করছে। তো সান্দ্রতা জনিত বাধা বল, viscous force due to viscosity। viscosity স্পেলিং এ COU নেই, কিন্তু viscous force বা viscous স্পেলিং এর মধ্যে COUS আছে, এটা কিন্তু খেয়াল রেখো। এই এটাকে যদি F দিয়ে লিখি, সেই সান্দ্রতাজনিত বাধা বলটা দেখা যায় বেগের নতিমাত্রার সঙ্গে সমানুপাতিক। এই যে সরি ডি লিখলাম, তোমাদের তো ডি কনসেপ্ট এখনো আসেনি, ডেল্টা ভি ডেল্টা এক্স লেখা উচিত। ডি লিখো না, চট করে ডি লিখে দেওয়া যায় না। তাহলে এ প্রপোর্শনাল টু ডেল ভি ডেল এক্স। ডেল ভি ডেল এক্স কি বলে দিয়েছি, সান্দ্রতাজনিত বাধা বলটা এফ, আর এফ ইজ প্রপোর্শনাল টু এ, যেখানে এ হচ্ছে স্পর্শ তলের ক্ষেত্রফল। এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য সারফেসেস। আর বাংলায় লিখলাম, ইংরেজিতে লিখলাম না। এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য সারফেসেস, অর্থাৎ একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার কতটা ঠেকে আছে, সেটা হচ্ছে এ। তাহলে এই দুটোকে একসঙ্গে যদি জুড়ে দিই, এফ proportional to A del V del X
একসঙ্গে জুড়ে দিলে তাই হয়। এবং এটাকে সমীকরণের মতো একটা চেহারা বা ইকুয়েশনের মতো একটা চেহারা যদি দিতে চাও তাহলে কি লিখবো? এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট চাই, কনস্ট্যান্ট এরকম ছোট হাতের এন যার ডান দিকের ঠ্যাংটা লম্বা, এই ডান দিকের ঠ্যাংটা লম্বা, এই সিম্বলটার নাম হচ্ছে, এই উপরে লিখছি, এটা একটা গ্রিক অক্ষর, একে এর উচ্চারণ হচ্ছে ইটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার মানে কি, এটা হচ্ছে তার মানে ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, অর্থাৎ প্রপোর্শনাল রিলেশন যদি থাকে, সমানুপাতের সম্পর্ক যদি থাকে, আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে, এটা হচ্ছে সেই ধ্রুবক। এই ইটাটাকে বলা হয়, ইটাটার নাম মানে, এটা তো গেল, এটা একটা গ্রিক অক্ষর, গ্রিক অক্ষর না হয়ে যদি তোমার ইংলিশ অক্ষর হতো, ABCD থেকে জেডের মতো কিছু একটা হতো, তাহলে আর বুঝতে অসুবিধা হতো না। এটা গ্রিক অ্যালফাবেটে এই সিম্বলটাকে ইটা বলা হয়। তা এইটার নাম হচ্ছে, এই ইটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, বাংলায় বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক, বাংলায় বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার আমার প্রশ্ন, এই সান্দ্রতা গুণাঙ্কর একক কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি? ইটা ইকুয়াল টু তার মানে এফ বাই এ ডেল ভি ডেল এক্স। এই ফ্যাক্টরটা কিন্তু ডেল এক্সটাকে উপরে জেনারেলি চাপানো যায় না, এইভাবেই রাখতে হবে। এফটা কি? ফোর্স। আগে ইউনিটটা দেখি, এসআইতে কি হবে, এটা হবে তার মানে এসআই ইউনিট অফ ইটা, সেটা তার মানে নিউটন তলায়, সরি, মিটার স্কোয়ার ইন্টু এ আছে এরিয়া মিটার স্কোয়ারে, ডেল ভি, এটা কি রাশি না বেগের পরিবর্তন বোঝাচ্ছে? তাহলে বেগের পরিবর্তনের একক আর বেগের একক তো একই হবে, ইউনিট অফ চেঞ্জ অফ ভেলোসিটি আর ইউনিট অফ ভেলোসিটি সেম। তাহলে এখানে আমরা মিটার s-1 লিখলাম, তলায় আছে ডেল এক্স, তাহলে ডেল এক্স হচ্ছে দূরত্ব, তাহলে সেটা মিটার। তাহলে আমার এখানে কি দাঁড়ালো, দাঁড়ালো যেটা সেটা হচ্ছে একটা মিটার মিটার কেটেই গেল, বুঝতেই পারছো। তাহলে নিউটন মিটার টু দি পাওয়ার -2 s, নিউটন মিটার টু দি পাওয়ার -2, এই মিটার স্কোয়ারটা উপরে গেলে m টু দি পাওয়ার -2 ইন্টু ছোট হাতের s, এগুলো কিন্তু ছোট হাতের, হ্যাঁ। ঠিক তেমনি করে সিজিএস পদ্ধতিতে হবে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড, এটা গেল এসআই ইউনিট অফ ইটা। এরপর আমি আরো একটা জিনিস চাইবো জানতে, সেটা হচ্ছে ডাইমেনশন অফ ইটা। প্রশ্ন দিতেই পারে ডাইমেনশন, যেহেতু তোমাদের আছে সিলেবাসে, ডাইমেনশন অফ ইটা। এবং দেখবে ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন আছে যে ইটার ডাইমেনশন, ইটা ইত্যাদি কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এই এই বিষয়ের উপর নির্ভর করে, তাহলে ইটার ডাইমেনশন নির্ণয় করো, এরকম প্রশ্ন আছে। তখন কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি পড়া হয়নি, তোমাদের পক্ষে সেটা অসুবিধাজনক ছিল। তাহলে বুঝতেই পারছো, উপরে নিউটন, উপরে হচ্ছে ফোর্স, ফোর্সের ডাইমেনশন কি mL t টু দি পাওয়ার -2। যাদের বই খাতার সঙ্গে সম্পর্ক আছে তারা এক চান্সেই বুঝে যাবে।
এ ডাইমেনশন কি এল স্কোয়ার, আর ডেল ভি ডেল এক্স এখানে দুটো রাশি আছে, তাহলে আমরা এক কাজ করি ডেল ভির আলাদা করে ডাইমেনশন লিখি এল টি মাইনাস ওয়ান, আর তলায় ডেল এক্স হচ্ছে এল। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়, সিম্পলিফাই করলে দাঁড়ায় এই এল এল ক্যান্সেলস আউট, তাহলে এইখানে একটা এল স্কোয়ার আছে, এখানে একটা এল আছে, তাহলে আমার এমটা এম রইল, এল স্কোয়ার উপরে গেলে এল টু দি পাওয়ার মাইনাস টু, আর এখানে এল টু দি পাওয়ার প্লাস ওয়ান, মানে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা উপরে গেলে টি টু দি পাওয়ার প্লাস ওয়ান, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে মাইনাস টু আছে, এই মাইনাস ওয়ানটা উপরে গেল প্লাস ওয়ান হলো, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তাহলে আমার ডাইমেনশন দাঁড়াবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্টোকস ল। মন দিয়ে দেখবে স্টোকস ল। স্টোকস ল থেকে একটা প্রমাণ কিছু করব না, স্টোকস লটা আমরা ধরে নেব এটা হয়। স্টোকস বলে একজন বৈজ্ঞানিক, তিনি প্রমাণ করলেন এই বাধা বলটা এর এক্সপ্রেশন হচ্ছে এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। কার জন্য না, ফর এ স্ফিয়ার অফ রেডিয়াস r and moving with a velocity v through a viscous medium of coefficient of viscosity eta। বাংলা করলে কি দাঁড়ায় না, একটা f equal to 6 pi eta r v বলেছি, তো 6 pi eta r v জন্য তোমার এই আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ না, আমি একটা কঠিন কোনো গোলকাকৃতি বস্তুকে সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে চালনা করছি। অর্থাৎ খুব সহজ ভাষায় ধরো একটা গ্লাসে জল নিয়েছো তুমি, সেই জলের মধ্যে টুক করে একটা লোহার একটা ওই আমাদের যেরকম সেই সাইকেলে যেরকম বল বিয়ারিং এর বল হয়, ওই রকম একটা বলকে তুমি জলের মধ্যে ফেলে দিয়েছো, তাহলে বলটি আস্তে আস্তে জলের তলায় চলে যাবে। কিন্তু সাধারণ অবস্থায় বাতাসের মধ্যে ফেললে যে স্পিডে যাবে বা যত তাড়াতাড়ি পড়বে, জলের মধ্যে কি তত তাড়াতাড়ি পড়বে? তা পড়বে না। তাহলে কেন পড়বে না, না জল ওকে বাধা দেবে, এবং সেই বাধাটা কি জাতীয় বাধা না, সান্দ্রতা জাতীয় বাধা। এবং যদি ওই লোহার বলটির ব্যাসার্ধ আর হয়, বলটি যদি ভি বেগে পড়তে থাকে, সান্দ্রতাজনিত বাধা বল হবে এফ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, যেখানে এই উদাহরণটার ক্ষেত্রে ইটা হচ্ছে জলের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, বা বাংলায় হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। অর্থাৎ জলের জায়গায় সরষের তেল নিলে সান্দ্রতার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সান্দ্রতার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে বলে সরষের তেলের মধ্যে বলটা আরো ধীরে ধীরে পড়বে। তুমি যদি সরষের তেল না নিয়ে যদি ক্যাস্টর অয়েল নাও বা মোবিল নাও, সেক্ষেত্রে দেখবে আরো ধীরে ধীরে পড়ছে, কারণ তার সান্দ্রতা আরো বেশি। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখো বেগের সঙ্গে একটা সম্পর্ক আছে
বলটি যত দ্রুত পড়বে, তো দ্রুত বেগে পড়তে নাও পারে, দ্রুত বেগে যাবে, সেটা সবসময় যে উল্লম্ব দিকেই যাবে এমন নয়, অনুভূমিক দিকেও যেতে পারে। তা যত তোমার বেগ তার বাড়বে, অর্থাৎ ভি যত বাড়বে, এই ভি যত বাড়বে এফটাও কিন্তু তত বাড়বে, যদি বাদ বাকি ফ্যাক্টরগুলো অপরিবর্তিত থাকে। 6 পাই তো একটা সংখ্যা মাত্র। ইটা ধরো জল 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 নিয়েছি, জল না নিয়ে সর্ষের তেল নিলে সর্ষের তেলের ইটার ভ্যালু বসাতে হতো। এবার যে বলটি যাচ্ছে তার ব্যাসার্ধ ধরো ফিক্সড, কারণ যেতে যেতে তো আর ব্যাসার্ধের পরিবর্তন হবে না, রেডিয়াসের চেঞ্জ হবে না কোনো। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, বেগ যত বাড়বে সান্দ্রতাজনিত বাধা বল বা ভিসকাস ড্র্যাগ তত বাড়বে। এর একটা বাস্তব উদাহরণ এক্ষুনি বলছি। নিজেরা যখন সাইকেল চালাও তখন দেখতে পাও, যখন ধীরে ধীরে সাইকেল চালাও তখন বাতাস তোমাকে বাধা দেয়ই না প্রায়। আর যখন একটু দ্রুত বেগে সাইকেল চালাতে চাও তখন দেখবে বাতাসের বাধাটা এত বেশি লাগে যে তখন আর সাইকেলটা চালানোর খুব পরিশ্রম সাপেক্ষ হয়ে দাঁড়ায়, অনেক বেশি পরিশ্রম করতে হয় সাইকেল চালানোর জন্য। অর্থাৎ যখন তোমার বেগ কম ছিল মাধ্যমের মধ্যে, তোমরা কি মাধ্যমে আছো না বায়ু মাধ্যমে আছো, সেই এয়ার মিডিয়ামের মধ্যে যখন তোমার স্পিড বা ভেলোসিটি কম ছিল, the viscous drag of the air was also very less. যত তোমার বেগ বাড়ছে তত তোমার ভিসকাস ড্র্যাগও কিন্তু তত বাড়ছে। এবং দেখবে যেগুলো খুব হাই ভেলোসিটি ডিভাইস বা হাই ভেলোসিটি ভেহিকলস, তাদের কিন্তু শেপটা মানে যাতে হাওয়ার ফ্রিকশনটা বা হাওয়ার ভিসকাস ড্র্যাগটা যাতে কমাতে পারা যায় সেই জন্য ছুঁচলো করা হয় মুখটা। কীরকম না, দেখতেই পাও যে এরোপ্লেনের মুখটা টেপার করা থাকে, অর্থাৎ ব্লান্ট হেড নয়, এরোপ্লেনের মুখটা সুচালো করা থাকে। কারণ কি, যাতে হাওয়ার ভিসকাস ড্র্যাগটা মিনিমাইজড হয়। ঠিক একই রকম ঘটনা আমাদের দেশে এখনো শুরু হয়নি, বুলেট ট্রেন ইত্যাদি ক্ষেত্রেও দেখা যায় যে মুখটা খুব সুচলো করা হয় ইন অর্ডার টু মিনিমাইজ দ্য ভিসকাস ড্র্যাগ। আমরা এই ভিসকাস ড্র্যাগটাকে তখন কমাতে চেষ্টা করি। তা ব্যাপারটা হচ্ছে যে এই ভিসকাস ড্র্যাগটা কমানোর চেষ্টা যেমন করি, আর কোনো কোনো ক্ষেত্রে ভিসকাস ড্র্যাগটাকে বাড়ানোরও চেষ্টা করতে হয়, না হলে অসুবিধা হয়। যেমন উদাহরণ, না ভিসকাস ফোর্সটা আমরা একটু আগে দেখেছি এফ ইকুয়াল টু ইটা এ ডিভিডিএক্স বা ডেলভি ডেলএক্স, তাই দেখেছি তো। এফ এই এই রিলেশনটা আমরা এর আগে দেখেছিলাম, এফ ইকুয়াল টু ইটা এ ডেল ভি ডেল এক্স। আচ্ছা, একটা আমায় উদাহরণ দিতে পারো কেউ, যেখান থেকে প্রমাণ করতে পারবো? আমি তো একটা সর্ষের তেল সেই থালা দিয়ে ঢালার উদাহরণ দিয়েছি, যে এই ভিসকাস ড্র্যাগটা এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ এরিয়া অফ কন্ট্যাক্টের উপর ডিপেন্ড করে। ওই সর্ষের তেলের উদাহরণ ছাড়া অন্য কিছু পারবে? স্যার একটা চেষ্টা হ্যাঁ, করবো। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার যখন লোকে স্কাই ডাইভিং করে, এবার প্যারাশুটের সারফেস এরিয়াটা বাড়ানো থাকে যাতে কি বলে হাওয়াটা বেশি ঠিক টান ঠিক ঠিক মানে একদম ভিসকাস পারফেক্ট ফোর্স বলেছো। ইউজ হয়। ব্যাপার হচ্ছে যে প্যারাশুটটা যখন ভাঁজ করা অবস্থায় থাকে, সেই অবস্থায় যদি লাফিয়ে দাও তোমার হাড়গোড় ভেঙে যাবে, তুমি মরে যাবে। কিন্তু সেই প্যারাশুটই, কারণ তোমার তো ওজনের কোনো পার্থক্য হচ্ছে না, তুমি প্যারাশুট ভাঁজ করে তোমার যা ওজন, প্যারাশুট খোলা অবস্থায় তোমার তাই ওজন। শুধুমাত্র প্যারাশুটটা যখন খুলে রাখছো তখন সারফেস এরিয়া অফ কন্ট্যাক্ট অফ দ্য এয়ার উইথ দ্য প্যারাশুট সেটা বেড়ে যাচ্ছে অনেক, সেই জন্য এয়ারের ভিসকাস ড্র্যাগটাও বেড়ে যাচ্ছে, ফলে তোমার ভেলোসিটিটা কমে যাচ্ছে এবং তুমি সেফলি ল্যান্ড করতে পারছো। ঠিক বলেছো সৌমল্য। তা যাই হোক, যে কথাটা বলতে গেলাম,
তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ভিসকাস ড্র্যাগটা ভেলোসিটি যত বাড়বে ভিসকাস ড্র্যাগটাও তত বাড়বে। এই প্রসঙ্গে আরও একটা ঘটনার উল্লেখ করি, সেটাও তোমাদের জানা ঘটনা। ধরো আমরা গরমকালে বাড়িতে পাখা চালাই, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, বিভিন্ন রকম পাখা চালাই। পাখার সুইচটা অন করার সঙ্গে সঙ্গে ব্লেডের ঘূর্ণন বা পাখার ঘূর্ণন শুরু হয়, রোটেশন শুরু হয়, এবং যত সময় যায় স্পিডটা বাড়তে থাকে, তাই তো? ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে প্রথমে যখন ছিল স্থির অবস্থায় ছিল, রেস্টে ছিল, এবার সুইচ অন করেছো, স্পিডটা বাড়ছে। তাহলে স্পিডটা যদি বাড়বে, এটাই যদি বিধেয় হয়, এটাই যদি নিয়ম হয়, তাহলে প্রথম 10 সেকেন্ডে যতটা স্পিড বেড়েছে, পরের 10 সেকেন্ডে ঠিক ততটাই স্পিড বাড়ার কথা। তার মানে ধরা যাক প্রথম 10 সেকেন্ডে পাখার ব্লেডের বেগ, আমি যদি ব্লেডের প্রান্তের বেগটাই যদি হিসেব করি, ধরো ব্লেডের প্রান্তের বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড, কথা বলছি, প্রথম 10 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় 10 সেকেন্ডে ওই বেগটা একই হারে যদি বাড়তে থাকে, তাহলে 20 মিটার পার সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড হবে, 30 সেকেন্ড বাদে 60 মিটার পার সেকেন্ড হবে। অর্থাৎ ধীরে ধীরে তাহলে পাখার ব্লেডের স্পিড বাড়তে থাকার কথা। 30 সেকেন্ড বাদে এই হলো, 40 সেকেন্ড বাদে তাহলে 80 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি টানা একদিন পাখাটা চালিয়ে রেখে দিই, তাহলে তো এত জোরে ব্লেড ঘুরবে যে আমি তো উড়ে চলে যাব, আমার মতো লোকও উড়ে বেরিয়ে যাবে। কিন্তু বাস্তবে সেরকম ঘটনা দেখতে পাই না। একদিন চালানো তো দূরের কথা, হাসপাতালগুলোয় শীতকাল শেষ হলে পাখা সুইচ অন হয়, এবং শীতকাল আবার পরের বছর যখন আসে তখন পাখার সুইচ অফ হয়। হাসপাতাল বা পুলিশ স্টেশন এই সমস্ত জায়গায় মানে এদের তো মানে 10টা 5টা ছুটি, অফিস বন্ধ, এরকম তো ব্যাপার নেই। তাহলে এদের তো ব্যাপার হচ্ছে পাখা চলতে 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 টানা অতদিন চলছে, চলতে 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 কী হবে, বেগ এত বেড়ে যাবে যে রুগীরা সব উড়ে বেরিয়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা এই ঘটনাটা দেখি। স্যার ঝড় চলে আসবে। ঝড় মানে আম জাম কাঁঠাল ফান একসঙ্গে চলে আসবে। তা যাই হোক, তা বাস্তবে আমরা এই ঘটনাটা দেখি না। কিন্তু কি হয় বাস্তবে, না বাস্তবে যেটা হয় যে এফ এইটা থেকে 6 পাই ইটা আর, এই চারটে ফ্যাক্টরকে যদি তুমি কনস্ট্যান্ট বলে ভাবো, তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো এফ ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ বেগের সঙ্গে সান্দ্রতাজনিত বাধা বলটা সমানুপাতিক। তাই যদি হবে, তাহলে দেখো বেগ যত বাড়বে সান্দ্রতাজনিত বাধা বল তত বাড়বে। তার মানে কি দাঁড়ায়? তার মানে অর্থাৎ পাখাটা যখন 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে যতটা বেগ বৃদ্ধি সম্ভব করেছিল নিজের, সেই বেগ অর্জন করার পর বাতাসের যে সান্দ্রতাজনিত বাধা বল ব্লেডের উপর প্রযুক্ত হয়, ব্লেডগুলোকে তো বাতাসের সান্দ্রতাজনিত বাধাকে অতিক্রম করে ঘুরতে হয়, ব্লেডগুলো তো আর বায়ুশূন্য মাধ্যমে ঘুরছে না। তার ফলে বাতাসের বেগ বলছি না, ব্লেডের মানে পাখার ব্লেডের বেগ যত বাড়ছে, বাতাসের সান্দ্রতাজনিত বাধা বলও তত বাড়ছে। এই একটা সময়, এই বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে সময় তুমি যতটা ওকে ইলেকট্রিক্যাল এনার্জি ওকে সাপ্লাই করছো, তড়িৎ শক্তি সাপ্লাই করছো, সেই তড়িৎ শক্তি সাপ্লাই করে যতটা পরিমাণ পাখার মোটরটি যতটা বল প্রয়োগ করতে পারছে পাখার ব্লেডের উপর, সেই প্রযুক্ত বল সান্দ্রতাজনিত বাধা বলের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লেডস বিকামস 0। অর্থাৎ সোজা কথায় ব্লেডের উপর কোনো বল, সান্দ্রতাজনিত বাধা বল কিছু যেটা মানে কাজ করছে,
সেই সান্দ্রতাজনিত বাধা বলটা কার সঙ্গে সমান হবে না, মানে ইলেকট্রিক্যাল ফোর্স যেটা মোটর ব্লেডের উপর প্রয়োগ করছে তার সঙ্গে। এই অবস্থায় কি হবে না, এই অবস্থায় খুব সহজেই একটা জিনিস বলতে পারি যে আমরা ক্লাস 7, 8 এই সমস্ত ক্লাসে গতিজাড্য পড়ে এসেছি, মোমেন্ট বলছি, কি বলে, ইনার্শিয়া অফ মোশন পড়ে এসেছি। এই ইনার্শিয়া অফ মোশনের কারণে, ইনার্শিয়া অফ মোশন বা নিউটনস ফার্স্ট ল অনুযায়ী তাহলে আমায় বলতে হয়, যদিও নিউটন ফার্স্ট লটা দিয়েছিলেন রৈখিক গতির জন্য, এটা বলতে পারো মানে দ্য রোটেশনাল কাউন্টারপার্ট অফ নিউটনস ল, যে তাহলে পাখাটার ব্লেডটা ঘূর্ণনশীল অবস্থায় আছে, সেই অবস্থায় পাখার ব্লেডের উপর কোনো নিট বল প্রযুক্ত হচ্ছে না, তাহলে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী ও চিরকাল ঘুরতে থাকবে। কীভাবে ঘুরতে থাকবে না, সমবেগে ঘুরতে থাকবে, অর্থাৎ পাখার ব্লেডের বেগ আর বাড়বে না। এই একই রকম উদাহরণ তোমাদের সাইকেল চালানোর ক্ষেত্রেও খাটে। অর্থাৎ সাইকেল যখন চালাচ্ছ দেখবে তুমি একটা সময় প্রথমে যখন স্পিড বাড়াবার চেষ্টা করছিলে তখন একটু পায়ের জোর বেশি দিয়েছিলে, তারপরে একটা সময় আসে যে তুমি একই স্পিডে সাইকেল চালাচ্ছ, তোমার স্পিড বাড়ছে না, বেগ বাড়ছে না, সেই অবস্থাতে কিন্তু তোমাকে তাও প্যাডেলে সামান্য চাপ দিতে হচ্ছে। এই যে ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো সেটা কী জন্য অ্যাপ্লাই করছো না, সেটা অ্যাপ্লাই করছো দুটো জিনিসের জন্য। এক নম্বর হচ্ছে সাইকেলের যে কলকবজার যে ঘর্ষণজনিত বাধা, ফ্রিকশনাল যে রেজিস্ট্যান্সগুলো আছে সাইকেলের পার্টসের মধ্যে, সেইটাকে ওভারকাম করার জন্যে, অতিক্রম করার জন্যে। আর দ্বিতীয়ত বাতাসের যে বাতাসের বাধা অতিক্রম করে তুমি সাইকেল চালাচ্ছ, সেই বাধাকে অতিক্রম করার জন্যে তোমার প্যাডেলে দেওয়া প্রযুক্ত বলটা খরচ হচ্ছে। তাহলে তুমি যত বেগে চালাতে চেষ্টা করবে তত দেখবে সান্দ্রতাজনিত বাধাও তোমাকে তত বেগে চালাতে দিচ্ছে না। তার মানে বুঝতেই পারছো তখন যে বেগ যত বাড়বে তত তোমার সান্দ্রতাজনিত বাধা বলটাও বাড়বে। এবার আজকে ক্লাস শেষ করব একটা তোমাদের টাস্ক দিয়ে। টাস্কটা কি, ধরে নাও একটা বৃষ্টির ফোঁটা, একটুখানি তোমরা নোট করে নাও। ধরে নাও একটা বৃষ্টির ফোঁটা, তার ভর হচ্ছে 1 গ্রাম। আমাদের হিসেবে সুবিধের জন্যই আমরা ধরে নিচ্ছি বেশ বড় ফোঁটা, 1 গ্রাম হচ্ছে তার ভর। অন্য নিতে পারতাম তাহলে বাজে ফিগার আসতো। 1 গ্রাম ভরের বা 1 গ্রাম মাসের একটা রেনড্রপ, সেইটা পড়ছে পৃথিবীতে। সেই রেনড্রপটা কোথায় সৃষ্টি হয়েছে না, মেঘটা যে লেভেলে আছে, মেঘটা পৃথিবীর সারফেস থেকে 10 কিলোমিটার্স উঁচুতে আছে। আমরা সবগুলোই সহজ করে নিচ্ছি আর কি। 10 কিলোমিটার্স উঁচুতে আছে মেঘটা, অর্থাৎ ওই বৃষ্টির ফোঁটাটা 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৃথিবীর সারফেসে এসে পড়ছে। এই দুটো বলে দিলাম। এইবার তোমাদের যেটা বার করতে বলবো সেটা হচ্ছে বৃষ্টির ফোঁটাটা তোমার তার বেগ বা তার ভেলোসিটি পৃথিবীতে পড়ার সময় কত হবে সেটা একটু হিসাব করে আমায় বলবে পরের দিন। এবং ধরে নেবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিছু দরকার হবে না। অর্থাৎ ধরে নেবে বৃষ্টিটা যখন পড়তে শুরু করেছে তার ভেলোসিটি 0, পৃথিবীতে পড়ার পর ভেলোসিটি একটা কিছু হয়েছে, আর সে কতটা রাস্তা উঁচু থেকে পড়েছে না 10 কিলোমিটার উঁচু থেকে পড়েছে, এবং বৃষ্টির ফোঁটার ভর হচ্ছে 1 গ্রাম। এবার সৌম্য প্রশ্ন করবে যে স্যার তাহলে 1 গ্রামটা কী কাজে লাগবে, বলছি। সেটা হচ্ছে
এই 1 গ্রামটা দিলাম এই কারণে যে বৃষ্টির ফোঁটাটা মাটিতে পড়ে বা কোনো সারফেসের উপর পড়ে যদি স্থিরাবস্থায় আসতে 1 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ তোমরা তো দেখেছো বৃষ্টির জল তোমার গায়ে পড়লো সঙ্গে সঙ্গেই প্রায় স্থিরাবস্থায় আসে। আমরা আমাদের আবার হিসেবে সুবিধের জন্য ধরে নিচ্ছি 1 সেকেন্ড সময় নিচ্ছে। বৃষ্টির জলের ফোঁটাটি স্থিরাবস্থায় আসতে 1 সেকেন্ড সময় নিচ্ছে। Then what will be the force exerted by the raindrop on the surface? অর্থাৎ ওই বৃষ্টির ফোঁটাটা স্থিরাবস্থায় এলে তোমার ওই সারফেস বা ওই তলের উপর কতটা বল প্রয়োগ করবে। বল প্রয়োগ কতটা করবে সেটা বার করার জন্য ন্যাচারালি আমরা তোমার ভর বা মাসটা আমার দরকার পড়বে। অর্থাৎ আমরা তো ভরবেগের পরিবর্তনের হার এখান দিয়ে তো আমরা প্রযুক্ত বল বার করি, mv মাইনাস mu/t, নিউটন সেকেন্ড ল ধরিয়ে দিলাম। এইটা আমার পরের দিন বলো। বেশ, আজকের বিষয় নিয়ে হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন আছে। বলে ফেলো। এই যে কোশ্চেনটা দিয়ে এতে হচ্ছে 10 কিলোমিটার উচ্চতা থেকে পড়ছে, এইবার 10 কিলোমিটার হোক আর 10,000 কিলোমিটার হোক, এটাকে টার্মিনাল ভেলোসিটি মাঝে কি অ্যাচিভ করবে না করবে না? আমি তো টার্মিনাল ভেলোসিটিতে এখনো ঢুকিনি বাবু, তোমার যা জ্ঞান সেই অনুযায়ী করবে। আমি তো টার্মিনাল ভেলোসিটি টার্মটাই তো এখনো বলি। আচ্ছা স্যার, মানে যত হবে সেই অনুযায়ী বাড়াবো, তাই তো? ইয়েস স্যার। তারপরে ঠিক আছে। এই অঙ্কটা তো করতে দিলাম ওই কারণেই, তারপরে টার্মিনাল ভেলোসিটিতে ঢুকবো বলে। ঠিক আছে। আমি পরের ক্লাসের বিষয়বস্তুর জন্য রাস্তা প্রশস্ত করছি। আর কারোর কোনো প্রশ্ন? তাহলে আমরা নেক্সট আবার মঙ্গলবার। কেউ কিছু বলবে? স্যার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা কত বললেন? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি সব ডেটাগুলোকে সহজ করে দিয়েছি তোমাদের হিসেব করতে সুবিধা হবে বলে। বেশ, আর অন্য কোনো প্রশ্ন? যদি না প্রশ্ন থাকে তাহলে আজকের মতো শেষ করছি। আমরা আবার সামনের মঙ্গলবার 3 জন সুশোভন ঘোষকে নিয়ে মিটিং জয়েন করব।